ইতিহাসে এমন কিছু মানুষ আছে যাদের জীবনকে এক কথায় ব্যক্ত করা যায় না। একজন সৈনিক, একজন মন্ত্রী, একজন মুক্তিযোদ্ধা, একজন রাজনীতিবিদ, আবার একজন বিতর্কিত জননেতা। একটা জীবনে এতগুলা পরিচয়, কিন্তু প্রশ্ন হলো কে এ মেজর হাফিজউদ্দিন আহমেদ? কিভাবে তিনি যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন? আর আজ আমরা জানবো একজন মানুষের পুরো যাত্রার গল্প। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান, আপনারা দেখছেন মেহেদী ইনভেস্টিগেট। আজকের ভিডিওটা কোনো ভাইরাল ভিডিও না, আজকের ভিডিওটা হলো একজন মানুষের গল্প। যে মানুষ যুদ্ধক্ষেত্রে দেশের জন্য লড়েছেন, পরে এসেছেন রাজনীতিতে, মন্ত্রী হয়েছেন, স্পিকার হয়েছেন, এখন প্রেসিডেন্ট হয়েছেন, সময়ের সাথে সাথে বিভিন্ন আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হয়েছেন। তো আজকে আমরা তার পুরো গল্পটা দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত। হাফিজউদ্দিন আহমেদের জন্ম তৎকালীন পূর্ব পাকিস্তানে। ছোটবেলা থেকেই শৃঙ্খলাপূর্ণ জীবন এবং নেতৃত্বের প্রতি তার আগ্রহ ছিল। পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু তখন তিনি জানতেন না কয়েক বছরের মধ্যে এমন এক যুদ্ধে অংশগ্রহণ করবেন যেটা বদলে দিবে পুরো বাংলাদেশের মানচিত্র ও ইতিহাস। সালটা 1971। বাংলাদেশ তখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। লাখো মানুষ ঘর ছেড়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে। বিভিন্ন সামরিক অভিযানে তিনি অংশগ্রহণ করেন এবং বীর বিক্রম খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধ শুধু একটা সামরিক সংঘর্ষ ছিল না, এটা ছিল একটা জাতির বেঁচে থাকার অধিকার ও সংগ্রাম। এটা ছিল একটা জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। একটা জিনিস আমরা সবসময় বলে যাই, যারা যুদ্ধ করেছিলেন তাদের গল্প সবার কিন্তু আলাদা। কেউ সীমান্ত লড়েছেন, কেউ নেতৃত্ব দিয়েছেন, কেউ পরিকল্পনা করেছেন। আর সেই ইতিহাসের একজন হলেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর কি হল? একজন সৈনিক কিভাবে রাজনৈতিক ময়দানে এলেন? তিনি কিভাবে হয়ে উঠলেন সংসদ সদস্য, হলেন মন্ত্রী, এখন রাষ্ট্রপতি? কেন সব সময় বাংলার রাজনীতিতে তার নাম বারে 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 উঠে এসেছে? 1971 সালের ডিসেম্বর, দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ পেল এক রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু যুদ্ধ শেষ হলেও একজন সৈনিকের দায়িত্ব কখনোই শেষ হয় না। অনেকে মনে করেন মুক্তিযুদ্ধ শেষ, গল্প শেষ। আসলে কি তাই? না, কারণ যুদ্ধের পর একটা দেশ গড়ার কাজ শুরু করতে হয়। আর সেই সময় অনেক মুক্তিযোদ্ধার মতো হাফিজউদ্দিন আহমেদও সেনাবাহিনীতে তার দায়িত্ব চালিয়ে যান। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্ব তার ভবিষ্যতের পথকে প্রভাবিত করে। একজন সৈনিক হিসেবে তিনি যুদ্ধ শুরু করেননি, একটি রাষ্ট্রের প্রতিষ্ঠান ও অংশ হিসেবে তিনি কাজ করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনে আসে অনেক বড় বড় পরিবর্তন। যুদ্ধক্ষেত্র থেকে এবার তিনি পা রাখেন রাজনৈতিক ময়দানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সঙ্গে যুক্ত হয়ে। এরপর তিনি নির্বাচনে অংশ নেন এবং বোলা 3 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একজন মানুষ যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন, কিন্তু রাজনীতি সম্পূর্ণ ভিন্ন আরেকটা যুদ্ধ। একজন মানুষের জীবনে যদি দেখেন, যুদ্ধ, সেনাবাহিনী, সংসদ, মন্ত্রিসভা আর ফুটবল প্রশাসন, এক জীবনে এতগুলো অধ্যায় খুব বেশি মানুষের আসলে থাকে না। কিন্তু একজন মানুষের গল্প শুধু অর্জন দিয়ে শেষ হয় না, সময়ের সঙ্গে সঙ্গে আসে আলোচনা, সমালোচনা ও বিতর্ক। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু একজন সৈনিকের জীবনের গল্প তখনও শেষ হয়নি। অনেক মুক্তিযোদ্ধার মতো তিনিও চাইলে ব্যক্তিগত জীবনে ফিরে যেতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন আরেকটা পথ, রাজনীতি। আর এখানেই শুরু হয় তার জীবনের দ্বিতীয় অধ্যায়। ভাই, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যুদ্ধক্ষেত্রে শত্রুকে সেটা অনেক সময় পরিষ্কার থাকে, কিন্তু রাজনীতিতে বন্ধু আর প্রতিপক্ষ দুটোই সময়ের সঙ্গে বদলে যেতে পারে। মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ জীবনেও ঠিক সেটাই হয়েছে। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সক্রিয় হন। ধীরে ধীরে তিনি জাতীয় পর্যায়ে একজন পরিচিত নেতা হয়ে উঠেন, নির্বাচনে অংশ নেন, জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার পরবর্তী সময়ে মন্ত্রিসভার দায়িত্ব পালন করেন। কিন্তু একটা জিনিস অস্বীকার করার উপায় নাই ভাই, বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা সহজ কিছু না। এখানে প্রতিটা পদক্ষেপ, প্রতিটা বক্তব্য, প্রতিটা স্টেপ মানুষ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে। তার রাজনৈতিক জীবনে তিনি বাণিজ্য, পানি সম্পদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্ত সব জায়গায় তিনি কাজ করেছেন। কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে আসে সমালোচনাও। তার সমর্থকরা বলেন তিনি সৎ, স্পষ্ট ও আদর্শ বিশ্বাসী না। অন্যদিকে সমালোচকরা তার বিভিন্ন রাজনৈতিক পজিশন নিয়ে প্রশ্ন তুলেছেন। এটাই রাজনৈতিক বাস্তবতা। এখানে সমালোচনা ও আলোচনা দুটোই চলে। কেউ প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে। এটাই রাজনীতি, দুটো জিনিসই পাশাপাশি চলে। আমি একটা জিনিস সব সময় বলি, কোন রাজনীতিকবিদকে বিচার করতে হলে একটা ক্লিপ দেখলে যথেষ্ট নয়, একটা ভাইরাল পোস্ট দেখলেও হবে না। দেখতে হবে তার পুরো ক্যারিয়ার, তার সিদ্ধান্ত, তার বক্তব্য আর ইতিহাস তাকে কিভাবে মনে রেখেছে। একজন মানুষ যিনি যুদ্ধ করেছেন, রাষ্ট্রের হয়ে কাজ করেছেন, মন্ত্রী হয়েছেন, সংসদে দাঁড়িয়ে দেশের বিভিন্ন সমস্যার কথা বলেছেন। এটা শুধু একজন রাজনীতিবিদের গল্প না, এটা আমাদের ইন্সপাইরেশন, মোটিভেশন আর বাংলাদেশের ইতিহাসের একটা অংশ। মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তিনি একজন বীর বিক্রম। বাংলাদেশের স্বাধীনতার অবদানের জন্য রাষ্ট্র তাকে এই সম্মাননা দিয়েছেন। এই পরিচয় তার জীবনের একটা স্থায়ী অংশ, যার সাথে পুরো বাংলাদেশের ইতিহাস জড়িয়ে রয়েছে। কিন্তু যুদ্ধের পর শুরু হয় আরেকটি অধ্যায়, রাজনীতি। একজন মানুষ যিনি যুদ্ধ করেছেন, দেশের জন্য অস্ত্র হাতে নিয়েছেন, স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছে, এরপর রাজনীতি এসেছেন মন্ত্রী। এটাও সেম কাহিনী। আমি মেহেদী হাসান, আপনারা দেখছিলেন গেমিং উইথ মেহেদী হাসান। এখানে শুধু আমরা গল্প বলি না, আমরা ইতিহাস, মানুষ ও ঘটনাকে বোঝার চেষ্টা করি। যদি এই ধরনের গভীর গবেষণা ভিত্তিক ডকুমেন্টারি ভালো লাগে, তাহলে চ্যাটজিপিটির একটা গালি দিয়ে যায়। তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। আমি বুঝলাম না কি ভিডিও বানাইছি এটা। ও আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না।
হেই 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 আহো হেই 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 চেচিবিড়ি হালা আবার গান জায়গাইছে স্ক্রিপ্ট সেম স্ক্রিপ্ট পার্ট 3, 4, 5 সব জায়গায় সেম স্ক্রিপ্ট হালার ধরে হালা 3 ঘন্টা ধরে ইনফরমেশন দিলাম আমার পাল্টা শিখতেছে